স্বৈরাচারের পরিণতির নিদর্শন হবে গণভবন, বললেন নাহিদ ইসলাম। মানবাধিকার রক্ষায় কঠোর অবস্থানের কথা জানালেন শিল্প উপদেষ্টা। খুলেছে দেশের সব পোশাক কারখানা, ফিরেছে কর্মচাঞ্চল্য, নিরাপত্তায় যৌথ বাহিনীর টহল জোরদার। এবং ধীর গতিতে নামছে পূর্বাঞ্চলের বন্যার পানি, বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ, সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছে মিশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বৈরাচারের পরিণতির নিদর্শন হিসেবে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় পরিদর্শনে আসা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশে আর যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়নে কাজ করছে উপদেষ্টা পরিষদ। এর ধারাবাহিকতায় গণভবন পরিদর্শন করতে আসেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে যে আচরণ জনগণের সাথে করা হয়েছিল, কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারোর প্রতি না করা হয় সেটি নিশ্চিত করা হবে। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণতি কেমন হয় সেটি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটিকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজে ফিরছে পোশাক শ্রমিকরা। নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জামগড়া, ডিইপিজেড, পলাশবাড়িতে যে সকল কারখানা বিক্ষোভ করেছিলেন ওই সকল পোশাক কারখানার শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। কারখানাগুলোতে শুরু হয়েছে কার্যক্রম। কারখানাগুলোর সামনে অধিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া একাধিক সেনাবাহিনী টহল টিম শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পায়নি। আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ 1 এর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম জানান, আশুলিয়ায় শনিবার অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। নোয়াখালীর 8টি উপজেলায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিভিন্ন উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে এখনও নিচু এলাকার অনেক মানুষ পানিবন্দী হয়ে আছেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনকে বাড়ি ফিরে যাওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে অনেকে পানির মধ্যেই বাড়ি ফিরছেন। তবে জেলার বিভিন্ন স্থানে বন্যার পানি নামার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। নোয়াখালী প্রতিনিধি মাহবুব আলমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। বন্যার পানি কমার সাথে সাথে দুর্গত এলাকায় বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগ, বিশেষ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ।
সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বেডে জায়গা না হওয়ায় মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে অনেক রোগীকে। আমাদের ঘরের ভিতরে এলো এতটুকু পানি, ঘরের ভিতরে আর বাইরে যে পানিগুলো আছে কম সময় তো পানিগুলো থেকে দুর্গন্ধ আসার কারণে এগুলো যখন আপনার পেটের ভিতরে চলে যায় তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৮ উপজেলায় এখনো পানিবন্দী রয়েছেন ১৪,৪৫,০০০ মানুষ। ঔষধের সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ না দেওয়ার অভিযোগও। আমরা আসলে গভর্নমেন্ট থেকে টোটালি কোনো সাপোর্ট আমরা এখানে পাইনি, ফাইন্যান্সিয়াল হোক বা খাওয়া দাওয়ারের কোনো বিষয়, মেডিসিন কোনো কিছুই আমরা ওইভাবে সাপোর্ট পাইনি। আমাদের ওই সাপ্লাই চেইন যেটা আমরা তুলাই উঠতে পারতেছি এখানে কমপ্লেন করতেছে এরকম যে আমরা ওষুধ দিচ্ছি না, ওষুধ দিতে আসলে আমরা পারতেছি না, কারণ সবাই কিন্তু আমার ওষুধ দিতে হবে, কাউকে কম দেওয়া লাগতেছে পরের রোগীগুলোকে দেওয়ার জন্য। হচ্ছে কি আমরা একটু ওষুধ সংকটে ভুগতেছি আর কি। বন্যার এই দুর্যোগকালীন সময়ে নোয়াখালীর সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পর্যাপ্ত জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশের রাজনীতি হবে তারুণ্যের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে। শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মেরুং উচ্চ বিদ্যালয় পাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্ট। দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতারা। ত্রাণ বিতরণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পলায়নের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশবাসী। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের একটি নতুন যুগের সূচনা হয়েছে, তাই না? আমরা একটা আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছি না? এই আগামীর বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। এদিকে বিকেলে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার পতনের ঘটলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র যে হচ্ছে, আশেপাশের দেশের বড় বড় নেতাদের অনেক কথা শুনলেই আপনারা বুঝতে পারছেন। কাজেই আমরা বলবো, আমাদের যে সংগ্রাম, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। অতীতেও বিএনপি মানুষের পাশে ছিল মন্তব্য করে আমির খসরু বলেন, দলটির রাজনীতির মূল শক্তি জনগণ। আগামী বিএনপির বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাইফুল আলম নীরব বলেন, বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি যারা করবে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া আহ্বান জানান। সামনে নির্বাচনে বিএনপি বিপুল ভোট বেশি পেয়ে নির্বাচিত হবে সেই প্রত্যাশা করেন বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। আজমপুর স্কুল অ্যান্ড কলেজের চলমান সংকট নিরসনের মাধ্যমে প্রতিষ্ঠানের হারানো জৌলস ফিরিয়ে আনতে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় সাবেক প্রধান শিক্ষক ইমাম উদ্দিন খান এর সভাপতিত্বে সাবেক ছাত্র মাহমুদুল হাসান ও রিপন খানের সঞ্চালনায় জাঙ্গিয়া ইউনিয়নের আজমপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ করে বলেন, 1996 সালে প্রতিষ্ঠিত কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ এনায়েত হোসেন এর বিরুদ্ধে বিভিন্ন
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে, যার কারণে শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ায় প্রায় ছাত্রশূন্য হওয়ার উপক্রম। এ সময় বক্তব্য রাখেন অত্র স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ইমাম উদ্দিন খান, এভারকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আতিকুর রহমান খান বুলু, বাংলাদেশ কমার্স ব্যাংকের ম্যানেজার খান মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল সহ অনেকে। কুমিল্লার মুরাদনগরে মিথ্যা অপপ্রচার করে প্রবাসী পরিবারের সম্মানহানি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন স্বল্পা বাজারে আমেরিকা প্রবাসী কাঞ্চন মিয়া ও তার পরিবারের সম্মানহানি ও হয়রানির প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হানিফ মিয়া, আবু তাহের, ডাক্তার মোফাজ্জল, মাওলানা কাউসার আহমেদ। বরগুনার তালতলীতে ইউপি সদস্যকে বিবস্ত্র করে মারধরের সংবাদ প্রকাশ করার জেরে 5 সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার নিদ্রা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তালতলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজ, এশিয়ান টিভির প্রতিনিধি জলিল আহমেদ, আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হাসান ও হামলার শিকার ইউপি সদস্য জামাল খান এবং তার চাচাতো ভাই ফেরদাউস এর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। মানববন্ধনে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে নাগরিক ঐক্যের কর্মী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে উপজেলার সচিয়ানী গ্রামে কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শহীদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল বাদেত বাদশা। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদ 4 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ জামান মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার বিএনপির সভাপতি শাহিদুল ইসলাম টিটু। চট্টগ্রামের ফটিকছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত 200 পরিবারকে পুনর্বাসন খাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশের শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। শনিবার দিনব্যাপী উপজেলার নাজিরহাট পৌরসভার 2 নং ওয়ার্ড ও পূর্ব সোয়াবিল, সুন্দরপুর, 5 পুকুরিয়া, ভুজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় 5,000 টাকা করে 200 পরিবারকে নগদ 10 লাখ টাকা প্রদান করা হয়। অর্থ সহায়তাকালে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, পরিচালক রোটারিয়ান জামাল উদ্দিন শিকদার সহ অন্যান্যরা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার। স্বৈরাচারের পরিণতির নিদর্শন হবে গণভবন, বললেন নাহিদ ইসলাম। মানবাধিকার রক্ষায় কঠোর অবস্থানের কথা জানালেন শিল্প উপদেষ্টা। খুলেছে দেশের সব পোশাক কারখানা, ফিরেছে কর্মচাঞ্চল্য, নিরাপত্তায় যৌথ বাহিনীর টহল জোরদার। এবং ধীরগতিতে নামছে পূর্বাঞ্চলের বন্যার পানি, বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ, সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এশিয়ান নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ সবাইকে। ধন্যবাদ।